আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। শিগগিরই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বললেন আসিফ। ধানমন্ডির ৩২ নম্বরে ইন্ধন নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে, বললেন গৈশ্বর ভাঙচুরের দায় উস্কানিদাতার, বলছেন জামায়াত আমির। প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ, ৮ বছর রেকর্ড ভেঙেছে জানুয়ারির গড় মান, নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগংকে কাঁদিয়ে বিপিএল এর টানা দ্বিতীয় শিরোপা বরিশাল, ম্যাচ সেরা তামিম ইকবাল, সিরিজ সেরা মিরাজ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার কথাও বলেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এদিকে এনএইচকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, এবছরের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ভারতে আশ্রিত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রায় ১৫ ঘণ্টা ধরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে তারা। পাশাপাশি সুধা সদনেও চালানো হয় তাণ্ডব। শুধু রাজধানী নয়, খুলনায় শেখ বাড়ি, ভোলায় তুফাইল আহমেদের বাড়ি, নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে হাসনাত আবদুল্লার বাড়ি, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়ি, কোনোটি বাদ যায়নি ছাত্র জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের হাত থেকে। এমন বাস্তবতায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না, তা নিশ্চিত করতে হবে। যা কিছু হয়েছে তা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। এদিকে জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রের পথে নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। এই বছরের শেষের দিকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নতুন যে সরকার আসবে তাদের কাজ করার জন্য অত্যন্ত নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে বলেও মনে করেন ডক্টর ইউনূস। ৫ আগস্ট পরবর্তী সময়ের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ওই সময় সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছুই বিধ্বস্ত ছিল। তিনি আশা করেন দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী ভূমিকা রাখবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে বলেও মনে করেন আসিফ মাহমুদ। পার্বত্য এলাকায় যারা পাহাড়ে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। শুক্রবার বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা আরও বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে সমস্যার সমাধান করতে হবে। মূল থেকে এটাকে একটা পরিসমাপ্তি করা, একটা আলোচনার মাধ্যমে এটাকে শান্তভাবে সমাধান করা প্রয়োজন। এবং এখানে দরকার এমন ব্যক্তিদের যারা এই পাহাড় সম্বন্ধে ভালো করে জানেন, এখানকার লোকজনের সাথে পরিচিত এবং তাদের আচার আচরণ কালচার যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেরকম
ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় কার ইন্ধন রয়েছে তা জনগণের মনে এখন প্রশ্ন উঠছে, এমন কথা বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়। দেশে আবারও যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়। বলেন, ৫ আগস্টের পর বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, ৬ মাসেও সরকার কোনো সংস্কার করেনি। অভিযোগ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। এই ঘটনা আপনারা করাচ্ছেন কেন, যত নির্বাচনটা না করতে হয় সেজন্য, এমন প্রশ্ন কিন্তু জনমনে আছে। একটি নির্বাচন না হওয়া পর্যন্ত, অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত, এটি সুস্থ নির্বাচনের ক্ষেত্রে আমি এখনো বলবো একই পথে চলেন, ঐক্যবদ্ধভাবে চলেন। ৫ই আগস্টের পর এই পর্যন্ত বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনোটা ভুল করে নাই। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় এনে সব গুম খুনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। রাজধানীর বিজয়নগর এলাকায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রণয়ন নিয়ে কর্মশালায় তিনি এ দাবি করেন। আমরা চাই আপনারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব হাতে দিয়ে আপনাদের মতো চলে যাবেন। আমরা মানবাধিকার চাই, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে রপ্তানির উপর। এর প্রত্যেকটা ছিল বিএনপির প্রতিটা নির্বাচিত সরকারের। বিএনপি কিন্তু কোনো ছোট দল না, বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপির জায়গাতেই ছিল, আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না। ফেসিবাদের উত্থান যেন আর না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তারেক রহমানের নির্দেশনায় মিরপুর ১০ নম্বরে মেহমানদারিতে তিনি এই আহ্বান জানান। দেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এখন বাংলাদেশে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়নি। এটি তখনই সম্ভব যখন বাংলাদেশের মানুষের ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এখনো প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে রয়েছে বলেও অভিযোগ করেন আমিনুল হক। সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন সচেতন রয়েছে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে গিয়ে যারা উস্কানি দেয়, হামলা ভাঙচুরের ঘটনার দায় তাদেরকে নিতে হবে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে আয়োজিত জনসমাবেশে এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, ক্ষমতায় গেলে রাজনৈতিক ভেদাভেদের ভুলে জনকল্যাণে কাজ করবেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ছাত্র জনতার বিপ্লবের দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর এই সমাবেশ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী গডফাদাররা অহংকার আর দাম্ভিকতায় ডুবেছিল। অহংকারীদের দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয়। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকে নিতে হবে। এই অপকর্মে যারাই জড়িত আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই অপকর্মগুলো ছেড়ে দেন। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে কবি মতিউর রহমান মল্লিক রচনাবলীর মোড়ক উন্মোচন করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে কবি মল্লিকের স্মৃতিচারণ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার কথা, তার লেখা, তার গানকে ধরে রেখে যুগ যুগান্তর ধরে প্রজন্মের পর প্রজন্ম তাকে জানতে পারবে, এই অসাধারণ কর্মযজ্ঞ তারা আরো চালিয়ে যাবেন। মণিমুক্তার মধ্যে ছড়িয়ে থাকা মল্লিকের কাছে আর কি কি আলোর জন্য আছে সেটা তারা সংকলিত করবেন, সংগ্রহ করবেন। এই সংসদকে আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। এদিকে রাজধানীর মিরপুরে সিরাজগঞ্জ বড় পাঙ্গাসী সমিতির বার্ষিক মিলন মেলায় অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আগামীতে দেশ সেবার সুযোগ পেলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করবে জামায়াত। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওন এবং একই দিন রাতে সাবাকে আটক করে গোয়েন্দা পুলিশ। দিন দিন প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। চলতি বছরের জানুয়ারি মাসের বায়ু দূষণ বিগত ৮ বছরের গড়মানের তুলনায় শতকরা 24.52 ভাগ বেশি ছিল। এ সময়টায় প্রায় প্রতিদিনই বায়ু দূষণে ঢাকার অবস্থান ছিল বিশ্বের নগরগুলোর ১ থেকে ৫-এর মধ্যে। এ দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রতিদিন ঢাকায় কর্মজীবী মানুষ রাজপথে নামেন কর্মস্থলের উদ্দেশ্যে। পথে নেমেই পড়েন ধুলো ধোঁয়ার কবলে। প্রতিদিন জেনে শুনেই ধুলি ধোঁয়ায় স্লো পয়জন নিঃশ্বাসে নিচ্ছেন তারা। প্রতি বছর শহরাঞ্চলে প্রায় 2% হারে বাড়ছে বায়ু দূষণ। বর্তমানে দেশে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে 35%। মোট অকাল মৃত্যুর 55%ই পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। বাতাসে ভেসে বেড়ানো ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা সহজেই ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং রক্ত প্রবাহে মিশে যেতে পারে। ঢাকা এখন বাইরে এলেই ধুলায় শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হ্যাঁ, রাস্তাঘাটে চলাফেরা যায় না, হাসি কাশি আসি। এত পরিমাণ ধুলাবাড়ি উড়ে যার জন্য আমাদের শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে। কাশি বেড়ে যায়, ঠান্ডা লাগে, মানে বুক আটকে যায় কাশি দিতে গেলে। বাংলাদেশে মৃত্যুর শীর্ষ 10 কারণের 4টি সরাসরি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত বলে জানালেন এই পরিবেশবিদ। হেলথ প্রবলেমের যতগুলা ইস্যু বাংলাদেশে এই মুহূর্তে হাসপাতালে গেলে আপনি সার্ভে করলে পাবেন, এই 90% কোনো না কোনোভাবে এয়ার পলিউশনের সাথে রিলেটেড। ফরেস্টের পরিমাণ যেহেতু শহরাঞ্চলে কম, আশেপাশের যে ওয়াটার এলাকা আছে ওয়াটারে অ্যাবজর্ব করে নেয়, সয়েলে অ্যাবজর্ব করে নেয় এই কার্বনগুলো। কিন্তু যেহেতু আমার সয়েলের পরিমাণ কম ঢাকা শহরে, তারপরে ওয়াটার বডিসের পরিমাণ কম, তাহলে কোথায় যাবে? এটা মানুষের শরীরে অনেক অ্যাবজর্ব হচ্ছে কিছু কিছু, যেহেতু তার অন্যান্য অল্টারনেট পাচ্ছে না। এই সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প নেই বলে মত দেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ডিজাস্টার হিসেবে কনসিডার করা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবারের বইমেলার মোহনায় শুক্রবার ছুটির দিন হওয়ায় লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছিল প্রাণের মেলা বইমেলা। মেলার প্রবেশদ্বারগুলোতে ছিল বইপ্রেমীদের দীর্ঘ লাইন। প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে তিল ধারণের জায়গা ছিল না। নতুন বইয়ের বেচা বিক্রিও ভালো হয়েছে জানালেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। একে তো ছুটির দিন, তারপর বিকেল বেলা। সঙ্গত কারণেই বইপ্রেমী সবার গন্তব্য যেন প্রাণের বই মেলায়। স্টলগুলোতে তিল ধারণের জায়গা নেই, সবখানে ঠাসা ভিড়। প্রিয় লেখকের বইয়ের সন্ধানে ব্যস্ত তরুণ তরুণীরা। অনেকে কিনতে এসেছেন, তবে দেখতেও কম মানুষ আসেননি। সুদূর কিশোরগঞ্জ থেকেও প্রাণের টানে ছুটে এসেছেন বই মেলায়। আমি কিশোরগঞ্জে ছেলে, এই বই মেলাটা শুধু দেখার জন্য আমি সেই দূর থেকে এখানে আসছি, এই বই মেলাটা দেখার শুধু উপভোগ করার জন্য। বই মেলা হলো বাঙালি জাতির ঐতিহ্যের একটা স্থান। এখনো পর্যন্ত কোনো বই নেওয়া হয়নি, তবে বই মেলায় আসছি প্রত্যেকবারের মতোই হচ্ছে, মানে ভালো লাগে, খুবই আনন্দের সহিত আসি। এর আগের বার বই মেলা থেকে 32টা বই কিনেছিলাম। এদিকে নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন রঙিন করে তুলেছে মেলাকে। প্রতিদিনই বই প্রেমীরা পাচ্ছেন নতুন লেখক ও তাদের সৃজনশীলতা। পাঠকদের সাড়া পেতে তাই তো উৎসাহ বাড়ে তরুণ লেখক প্রকাশকদের। গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন, এটা আসলে জুলাই আমাদের যে আন্দোলন সেটার প্রেক্ষাপটে লেখা। আমার নিজের অভিজ্ঞতা, যেহেতু আমি দেশে ছিলাম, আমি আসলে এটা দিনলিপির আকারে লিখেছি এবং আমাকে তুলে নিয়ে যাওয়া, এরপরে যে নিপীড়ন, সবকিছু এখানে লেখা আছে। তাদের আগ্রহ ভীষণ, তারা বই কিনছে, আর অনেকেই আছে এখনো তারা দেখাশোনা করছে
বা পছন্দ অপছন্দগুলো বিবেচনা করছি। অন্যান্য বারের চেয়ে এবারের বইমেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেছেন আগতরা। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার তাগিদ দেন তারা। আগে আমরা যাই বাতিঘরে যাই, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাই, সেখানে কিন্তু পুরনো বই থাকে, কিন্তু এই বইমেলা কেন্দ্র করে নতুন নতুন লেখকদের বিভিন্ন ধরনের লেখনী আমরা দেখতে পাই। বইমেলায় এসেছি, আমার খুব ভালো লাগছে, এই যে আমি এই বইটি কিনেছি। বই কেনার প্ল্যান আছে, যদিও এখন ওইভাবে ঘুরে ঘুরে দেখিনি সবগুলো, তবে স্যারের যে নীলিমা বইটা আছে এই বইটা কিনবো ইনশাল্লাহ। পাঠক, লেখক, প্রকাশক ও দর্শনার্থীদের পদচারণায় বইমেলা ফিরে পাবে তার আপন গন্তব্য। নতুন বাংলাদেশ, এটাই চাওয়া তারুণ্যের। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে বইমেলার প্রথম শিশু প্রহরে ছিল না সিসিমপুরের হালুম টুকটুকি। বইমেলার বিশেষ এই আকর্ষণের অনুপস্থিতিতে কিছুটা ফিকে হয়েছে শিশুদের আনন্দ। তবে শিশু প্রহরকে ঘিরে প্রকাশিত হয়েছে বেশ কিছু শিশু সাহিত্য। পরিবারের সদস্যদের সঙ্গে অভিভাবকরাও মেতে ওঠেন নতুন বইয়ের ভিন্ন এক জগতে। বিস্তারিত জানাচ্ছেন MR আসাদ। বইমেলার শিশু প্রহর শুক্রবার অমর একুশে বইমেলার প্রধান আকর্ষণ থাকে শিশুদের জন্য বিশেষ এ আয়োজন। শুধু রাজধানী নয়, বইমেলার এ পর্বে অংশ নিতে ঢাকার বাইরে থেকেও অভিভাবকরা সঙ্গে এনেছেন শিশুদের। আর মেলা প্রাঙ্গণে এসে শিশু প্রহরের উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। কি বই দেখেছো মা? শিশু আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভালো। আর কি আছে? টিয়া, সোফিয়া, মজার ধাঁধা আর ছড়ার বই, গল্পের বই, ভূতের বই। তবে শিশু প্রহরে হালুম টুকটুকির শূন্যতা কম বেশি প্রভাব ফেলেছে মেলায়। মূল আকর্ষণের অভাবে বিকৃতও ছাপ পড়েছে। বেশিরভাগই হচ্ছে অ্যানিমেশন যে কার্টুন, সেইগুলোর প্রতি তাদের ঝোঁক দিন দিন আরো যেন বাড়ছে। বিভিন্ন এসে তারা এলসা খুঁজে, তারপরে তারা ডোরেমন খুঁজে। কালার্সের বই আছে, তারপরে এই যে অ্যানিমালস, বার্ডস, বিভিন্ন যে বইগুলো আছে এগুলো ছবি দেখে, তারপরে ওরা আরো আকৃষ্ট হয়ে বইগুলো কিনে। স্টলগুলোতে এসেছে নানা রং বেরঙের বই। পছন্দের বই নির্বাচন করতে খোদ শিশুরাও হিমশিম খাচ্ছে, কোনটা ছেড়ে নেওয়া যায় কোনটা। বইটা খুবই জরুরি বাচ্চাদের মননশীলতার জন্য, তাদের অ্যাক্টিভিটির জন্য। আমরা চেষ্টা করছি যে বাচ্চাদের এই মানে শাখাগুলো ছোট থেকেই যেন তারা বুঝতে পারে, আস্তে আস্তে শিখতে পারে। বাচ্চারা যেন মিথ্যার প্রতি সহনশীল না হয়, সেই জন্য আমরা কোরআন হাদিস থেকে সত্য ঘটনাগুলো নিয়ে এগুলো বাচ্চাদের মাঝে আমরা পৌঁছায় দিচ্ছি। শনিবার নিয়মিত সময়সূচির 1 ঘন্টা আগে দুপুর 2টা থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অবশেষে স্বস্তি মিলছে রাজধানীর সবজির বাজারে। খুচরায় কমতে শুরু করেছে দীর্ঘদিন ধরে অস্থির চালের বাজারও। ধরনভেদে এর দাম কেজি প্রতি 4 টাকা পর্যন্ত কমেছে। টানা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। সরবরাহ বাড়ায় মাছ মুরগির দরও স্থিতিশীল। তবে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। উষা ফেরদৌসের প্রতিবেদন। গত 1.5 মাসে চালের দাম কেজিতে 8 থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছিল। আমনের ভরা মৌসুমেও হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ে নিম্ন আয়ের মানুষ। এরপর সরকার চালের দাম কমাতে আমদানি সহ কিছু উদ্যোগ নেয়। এর প্রভাবে গত 1 সপ্তাহে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম। নাজিরটা তো বেশি আসতেছে, নাজিরটা একটু দাম কম, আর মিনিকেটও বাজার কমতি বাড়তি নয় এখন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের যে অভিযান ছিল, ওই অভিযানের কারণে আপনার বস্তাপতি 50-100 টাকা কমছে। তবে এখনো কর্পোরেট সিন্ডিকেটেই বন্দী সয়াবিন তেল। রোজার আগে এবারও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করা হচ্ছে জরুরি এই পণ্যটি। সরকার নাকি দাম বাড়াতে দিবে না, ওনারা দাম বাড়াবে, এরকম একটা কথা শুনতেছি। 160-65 টাকা এরকম, এখন 1 মাসের ভিতরে প্রায় 30-35 টাকা করে বাড়ে গেছে। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল মাছের বাজার। চাষের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 টাকা পর্যন্ত। রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া, অনেক মাছের দাম কমছে। রুইটা কমছে, তারপরে তেলাপিয়া এটি সব কমছে একটু। গত সপ্তাহ থেকে এবারে আমার কাছে দাম একটু কম মনে হয়। আর কয়েক সপ্তাহ ধরেই অপরিবর্তিত রয়েছে ডিম ও মুরগির দাম। বাজারে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকায়, আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। দাম বাড়ে না, একই সেম চলতেছে, 310 টাকা চলতেছে কক, আর ব্রয়লার 190-200 টাকা। ডিম হয়েছে লালটা হয়েছিল
130 টাকা ডজন, আর ওই কক মুরগি হলো 200 টাকা ডজন, আর হাঁসের টয়েস হলো 230 টাকা ডজন। সপ্তাহ ব্যবধানে আরো কিছুটা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। খুচরা পর্যায়ে 1 কেজি পেঁয়াজ 45 থেকে 50 টাকা এবং 1 কেজি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়। আর স্বস্তি মিলছে সব ধরনের সবজির দামেও। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান। কোনো রাজনৈতিক নেতা বা দলের কথা ও কর্মকাণ্ডে ঐক্য নষ্ট হলে তাদেরকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শুক্রবার সকালে ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় আয়োজিত সমাবেশে জাহিদুর রহমান এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শোভাযাত্রা বের করে শিবিরের নেতাকর্মীরা। সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। যাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক আনিসুর রহমান, যাত্রী কাকুলি ও তার শিশুপুত্র আরিয়ান রাফি। পুলিশ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। অটোরিকশা ও বাসটি জব্দ করেছে পুলিশ। দেশের বাইরের খবর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। অন্যদিকে লিবিয়ার 2টি এলাকা থেকে অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এ আদেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি ক্ষমতার অপব্যবহার করেছে। এ ঘটনা বিপজ্জনক নজির হয়ে থাকবে। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের প্রবেশের অধিকার হারাবেন আইসিসি কর্মকর্তারা। এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি নিতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। ফিলিস্তিনের সেনা পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র নাকচ করার পর এই নির্দেশ দেন ক্যাটস। ক্যাটস বলেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমের 2টি এলাকা থেকে অন্তত 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, জিখারা অঞ্চলের একটি খামারে গণকবরে 19 জনের মরদেহ পাওয়া গেছে। চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া এক ফেসবুক পোস্টে লিবিয়ার রেড ক্রিসেন্ট বলছে, জাওয়াইয়া শহরের দিলা বন্দর থেকে আরও 10টি মরদেহ উদ্ধার করেছেন স্বেচ্ছাসেবীরা। অভিবাসীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহগুলো উদ্ধার করা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বালুর ঢিবি থেকে 66টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বালুর ঢিবি ইসরায়েলের সামরিক বাহিনী তৈরি করেছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলের বুলডোজিং অভিযানের কারণে বালুর ঢিবির নিচে ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় 37টি এবং গাজা শহরের শরণার্থী শিবিরে 29 জনের মরদেহ পাওয়া গেছে। আবারও খেলার খবর, ক্রিকেট। বিসিবির নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পেলেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে প্রধান কোচের কাজ শুরু করবেন তিনি। ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট 8 বছর 8 মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। সে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় কোচিংয়ের অধ্যায় শুরু করবেন বলেও জানান তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। শিগগিরই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, বললেন আসিফ। ধানমন্ডির ৩২ নম্বরে ইন্ধন নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে, বললেন গোয়েশ্বর। ভাঙচুরের দায় উস্কানিদাতার, বলছেন জামায়াত আমির। প্রাণঘাতী হয়ে উঠছে রাজধানীর বায়ু দূষণ। ৮ বছর রেকর্ড ভেঙেছে জানুয়ারির গড়মান। নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগংকে কাঁদিয়ে বিপিএলের টানা দ্বিতীয় শিরোপা বরিশাল। ম্যাচ সেরা তামিম ইকবাল, সিরিজ সেরা মিরাজ। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।